আখতারুজ্জামান শাহিনী কি প্রধান নাকি এর পেছনে আর কেউ থাকতে পারে বলে সেটা তো আমাদের তদন্ত। আপনাদের কি মনে হয়? আমাদের এই ব্যাপারে আমার নো আইডিয়া। কেউ কি বলতে পারবে এই লোকটা হত্যার প্রায় মূল পরিকল্পনাকারী? বাংলাদেশে যাওয়ার পরই দিবে 20 লাখ, আর 1,80,00,000 টাকা দেবে 26 থেকে 29 তারিখের মধ্যে। কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু শুক্রবার তিনি সিএমএম আদালতে গিয়ে সে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডি পুলিশ 7 দিনের রিমান্ডে আনে। রিমান্ড কিন্তু 3 দিনেও শেষ হয়নি। এরই মধ্যে কামাল আহমেদ বাবু, যিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক, তিনি 3 দিন শেষ হতে না হতেই রিমান্ডের 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতের কাছে। আমরা যেটি জেনেছি, 164 ধারায় জবানবন্দি দেয়া মানেই হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু গত 6 মে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে মূল হত্যাকারী শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সাথে ফরিদপুরের ভাঙ্গায় গত 6 মে সে দেখা করে চুক্তি দেয় শিমুল ভূঁইয়াকে যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে পারলে 2 কোটি টাকা দেয়া হবে। হত্যাকাণ্ডের পর 20 লাখ এবং পরবর্তীতে 26 থেকে 29 মে পর্যন্ত 1,80,00,000 এই সমুদয় টাকা পরিশোধ করা হবে যদি হত্যাকাণ্ড ঘটাতে পারো এবং হত্যাকাণ্ডের ছবি যদি প্রমাণ দিতে পারো যে তাকে হত্যা তোমরা করেছো, তাহলে এই 2 কোটি টাকার রফা, যেটি সম্প্রতি আমি জানিয়েছিলাম গোয়েন্দা পুলিশের কাছে, কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু সে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের 1 সপ্তাহ আগে 6 তারিখই তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে। সেখানে একটা অর্থের কথা বলেছে, সেখানে 2 কোটি টাকা লেনদেন, এবং সেই 2 কোটি টাকা লেনদেনের মধ্যে গিয়ে বাংলাদেশে যাওয়ার পরই দিবে 20 লাখ, আর 1,80,00,000 টাকা দেবে 26 থেকে 29 তারিখের মধ্যে। 6 মে যখন এই চুক্তিটি হয়, এটি পুরনো কথা, তারপরে আওড়াতে হয়, কারণ 164 ধারার জবানবন্দিতে তিনি কিন্তু এইসব কথাই বলেছেন যে 6 মে শিমুল ভূঁইয়ার সাথে সে দেখা করে ফরিদপুরের ভাঙ্গায়। শিমুল ভূঁইয়া ছিল আখতারুজ্জামান শাহিনের প্রতিনিধি, কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ছিল সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার প্রতিনিধি। সেই চুক্তি অনুযায়ী 13ই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে নির্মমভাবে হত্যা করা হয় আনোয়ারুল আজিম আনারকে। হানি ট্র্যাপের মাধ্যমে সিলাস্তি রহমানকে দিয়ে ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তারপরে সেখানে দীর্ঘ সময় ধরে থাকা সিয়াম, আমানুল্লাহ আমান বা শিমুল ভূঁইয়া, মুস্তাফিজ, ফয়সাল আলী সাজি, তানভীর, এরা নৃশংসভাবে হত্যা করে এবং 15ই মে তারা বাংলাদেশে চলে আসে। 20 মে পালিয়ে যায় ভারত থেকে নেপাল, নেপাল থেকে দুবাই, দুবাই থেকে নিউ ইয়র্ক আখতারুজ্জামান শাহিন। সিয়াম পালিয়ে যায় নেপাল। 15ই মে চলে আসে সিলাস্তি, শিমুল ভূঁইয়া, তানভীর, ফয়সাল আলী সাজি। 16ই মে আবার সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এবং আখতারুজ্জামান শাহিনের প্রতিনিধি শিমুল ভূঁইয়া তারা দেখা করে আবার সেই ফরিদপুরের ভাঙ্গায়। দেখা করে মৃত্যু নিশ্চিতের বিষয়টি জানায় এবং 13 তারিখে যখন হত্যা করে তখন তাদের হোয়াটসঅ্যাপে, অর্থাৎ সাইদুল করিম মিন্টুর হোয়াটসঅ্যাপে এবং কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর হোয়াটসঅ্যাপে কিন্তু মৃত্যুর সেই ছবি, বিভৎস ছবি পাঠায়, নুড ছবি পাঠায়। সিলাস্তি রহমানের সঙ্গে জোরপূর্বক যে নুড ছবি তোলা হয় সেগুলো পাঠায়। যখন টাকা পয়সার আলাপের জন্য আবার 16 তারিখ কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু এবং শিমুল ভূঁইয়া মিলিত হয় ফরিদপুরের ভাঙ্গায়, তখন আবার টাকা পয়সার আলাপ হয় এবং তারা নিশ্চিত করে টাকাটি পেমেন্ট করা হবে খুব শীঘ্রই, পরিস্থিতি একটু ঠান্ডা হোক। এই সমস্ত 164 ধারার জবানবন্দিতে কিন্তু
কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ম্যাজিস্ট্রেটকে জানায় এবং ম্যাজিস্ট্রেটকে জানানো মানেই যে সে এই বিষয়টি পরবর্তীতে স্বীকার করে নেবে এবং মামলা যখন চলবে তখন সে তার অবস্থানে দৃঢ় থাকবে, বিষয়টি তেমন না। কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারা জবানবন্দি দিলেও পরবর্তীতে বলা যায় আদালতকে যে আমি জবানবন্দি প্রত্যাহার করতে চাই, কারণ এই জবানবন্দি আমার কাছ থেকে জোর করে আদায় করা হয়েছে, ভয় ভীতি দেখিয়ে আদায় করা হয়েছে। এই জবানবন্দি তেমন বড় একটা ভূমিকা পালন করবে, কিন্তু এটি প্রত্যাহারও করা যায়। তারপরেও সে 164 ধারা জবানবন্দি দিয়ে এগুলো স্বীকার করেছে, সেটি হচ্ছে মূল বিষয়। তার মানে যেই আশঙ্কা করছিল ডরিন আনার কন্যা যে সাইদুল করিম মিন্টু কোনো না কোনোভাবে তার বাবার হত্যার সঙ্গে জড়িত বলে সে এখন সন্দেহ করছে, সেই সাইদুল করিম মিন্টুকে কোনোভাবেই যেন সরকার আইনশৃঙ্খলা বাহিনী ছাড় না দেয়। অথচ মৃত্যুর পরেই এই সাইদুল করিম মিন্টু তার মোবাইলে হয়তো তখনও আনোয়ার আজিম আনার হত্যার ছবি, ফুটেজ, ভিডিও সকল কিছু রয়েছে, কিন্তু আনার কন্যার পাশে অর্থাৎ ডরিনের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের নানান ধরনের লেকচার দিচ্ছিলেন তিনি। একটু শুনি আমরা লেকচারটা। ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ। এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন, টিপু আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল, একজন বাইকার শুধু ছিল, সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারি টিমে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে, যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে। কেউ কি বলতে পারবে এই লোকটা হত্যার প্রায় মূল পরিকল্পনাকারী এবং তিনি জানেন যে তার আনারকে কিভাবে হত্যা করা হয়েছে? ডরিনও তো জানে না যে তার পাশে যে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে সে তার বাবার অন্যতম ঘাতক এবং মূল পরিকল্পনাকারী। আখতারুজ্জামান শাহিনী কি প্রধান নাকি এর পেছনে আর কেউ থাকতে পারে বলে? সেটা তো আমাদের তদন্ত, আপনাদের কি মনে হয়? আমাদের এই ব্যাপারে আমার নো আইডিয়া। সবই নাটক, সবই সাজানো, সবই ফাঁক পাতা। একজন মানুষকে হত্যা করবার জন্য মনে হচ্ছে যে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পকেট শাখার নানা উইংয়ের সদস্যরা এমন সূক্ষ্ম পরিকল্পনা করছিল, কিন্তু এর বিন্দু মাত্র আঁচটি পায়নি যে মৃত্যুবরণ করেছে সে আনোয়ার আজিম আনা। সে বিন্দু মাত্র বুঝতেই পারেনি। সবাইকে বিশ্বাস করেছে শিলাস্তিকে, বিশ্বাস করেছে শিমুল ভূঁইয়াকে, বিশ্বাস করেছে আখতারুজ্জামান শাহিনকে, সাইদুল করিম মিন্টুকে, বিশ্বাস করেছে কামাল আহমেদ বাবুকে। হয়তো আরও নাম আছে, আমরা তদন্ত যত এগিয়ে যাবে তত বের হবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা যুক্ত ছিল। তো 164 ধারা জবানবন্দি পরবর্তীতে আমরা বুঝতে পারবো। এখন আমাদের অপেক্ষা করতে হবে সত্যি সাইদুল করিম মিন্টু তিনিও কি 164 ধারায় জবানবন্দি দেবেন? তার রাজনৈতিক যে জীবন, সেই জীবনে তার শক্ত অবস্থান আমরা দেখেছি, তার নানান ধরনের ঘটনা, নানান ধরনের কর্ম অপকর্ম সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। হ্যাঁ, এখন হয়তো বলতে পারেন যে একটা লোক এখন বিপদে আছে, অনেক কথা বলাই যায়। সব কথা কিন্তু একবারই বলা হয়, খুঁজে খুঁজে প্রত্যেকটি ঘটনার সময় আলাদা আলাদা করে কেউ কিছু বলতে পারে না, কারণ মানুষ কিন্তু ফুঁসে ওঠে একবারই, একদিনই, কারণ এরা তো প্রচণ্ড প্রভাবশালী। এ কারণে ডিবি পুলিশ মনে করছে হয়তো সাইদুল করিম মিন্টু 164 ধারা জবানবন্দি দেবেন এবং তার কাছ থেকে হয়তো এটাই প্রত্যাশা করছেন যে 8 দিন জিজ্ঞাসাবাদে সে কখন জানলো, কিভাবে জানলো, কিভাবে সে হত্যার 2-3 দিনের মধ্যেই জেনে গেল এবং পুলিশকে কেন জানালো না, এইটাই থাকবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে ভিডিওগুলো পাঠিয়েছে, মৃত্যুর ছবিগুলো পাঠিয়েছে, আপনি কেন মেয়েকে বলেননি, কেন পুলিশকে জানাননি, কেন আপনার দলের সাধারণ সম্পাদক, দলের অন্য সদস্যদের জানাননি? এগুলো না জানানো ক্রিমিনাল অফেন্স। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আসলে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদে ডিবি বের করে নিয়ে আসবে। যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে, সব চৌকস অফিসার, এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত, নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে আসবে।
এজন্য একটু অপেক্ষা করতে আপনার। আমরা অপেক্ষায় আছি, দেখি আসলে সাইদুল করিম মিন্টু দিন শেষে 164 ধারায় জবানবন্দি মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলো স্বীকার করে কিনা, যেমনটি স্বীকার করে নিয়েছে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।